আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ফার্স্ট লেকচার প্রিপোজিশন নিয়ে আলাপ করব। তোমরা এইচএসসিতে ইউজেস অফ প্রিপোজিশন পাও, যেটাতে হচ্ছে কি ফিল ইন দ্য গ্যাপস করতে হয়, মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস যেটাকে আমরা বলে থাকি। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের ইউজুয়াল যে প্রিপোজিশনের ইউজেজ আছে সেগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, যে কোথায় কোথায় আসলে আমার প্রিপোজিশন ব্যবহার হচ্ছে। আর এছাড়া তোমাদের জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বলে একটা টপিক আছে, সেইটা সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে। এক্ষেত্রে ভার্ব বা ওয়ার্ডগুলোর সাথে প্রিপোজিশনগুলো বসে একটা মিনিং ওরা ডিফাইন করে থাকে। তো এই ক্ষেত্রে তোমার এগুলা মুখস্থ করাটাই হচ্ছে সবচেয়ে ভালো, যে কোনো একটা বই থেকে তোমরা মুখস্থ করতে পারো। এই জন্য তোমাদের হচ্ছে কিউএন এর কম্বাইন্ড ইংলিশ আছে, যেটা তোমরা পড়তে পারো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আর প্র্যাকটিস করার জন্য। তো অবশ্যই, তো চলো এখন আমরা প্রিপোজিশনের মূল ক্লাসে চলে যাই। আমরা আজকে প্রিপোজিশনের রুলগুলো সম্পর্কে একটা সামারি দেখব, অ্যান্ড দেন হচ্ছে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে না আসছে এরকম কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করে দেখব, যেন আমাদের প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি একটা রিভিশন এবং ভালো ধারণা হয়ে যায় এইচএসসিতে আনসার করার মতো। ওকে, তো ফার্স্টে দেখো প্রিপোজিশনের বেসিকগুলো যদি আমি একটু দেখি। আজকের স্লাইডটা তোমরা একটু ডিফারেন্ট পাবো, পুরোটা ইংরেজিতে পাবা, কারণ এখানে হচ্ছে স্লাইডটা এমনভাবে বানানো যেন হচ্ছে তুমি কোন কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে আর এক্সাম্পল সহ হচ্ছে আমি রুলগুলো কভার করব এখানে, শর্ট করে আর কি, ইজি করার জন্য এই স্লাইডটা বানানো। ওকে, তো দেখো প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ টু লিঙ্ক নাউন, প্রোনাউন্স অ্যান্ড ফ্রেজেস টু আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। বাংলায় যেটাকে আমরা বলে থাকি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো সাম এক্সাম্পলস অফ প্রিপোজিশনস আর সিঙ্গেল ওয়ার্ডস লাইক ইন, at, on, of, to, by, and with, or phrases such as in front of, next to, instead of। এই যে তোমার আমি যে দুইটা ভাগ বললাম, যে তুমি ইউজুয়াল যে প্রিপোজিশনগুলো আছে যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই ওয়ার্ডগুলো পাইতে পারো, আবার কি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো ফ্রেজ আকারে বসে, এইগুলোর কি একদম মুখস্থ অর্থ থাকতে হয়। যেমন ইন ফ্রন্ট অফ সামনে, নেক্সট টু মানে হচ্ছে পরে, ইনস্টেড অফ পরিবর্তে, এগুলার মিনিংগুলো তোমাদের মুখস্থ করে ফেললে তোমরা হবে। যেমন একই শব্দের সাথে দুইটা প্রিপোজিশন বসে দুই রকম অর্থ প্রকাশ করতে পারে। ওকে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে তো আসলে ওইগুলো মুখস্থের বিষয়ে রিভিশন দেওয়ার মতো তেমন কিছু নাই। তোমরা জাস্ট যে কোনো একটা বই থেকে, ওই যে বললাম না কি মানে কম্বাইন্ড ইংলিশ থেকে তুমি চাইলে হচ্ছে ওইগুলা একটু চোখ বুলিয়ে রিভিশন দিয়ে নিতে পারো, মিনিংগুলো আবার একটু নিজেকে ঝালাই করে নিতে পারো। ওকে, তো এই যে দেখো আরেকটা এখানে একটা শর্ট নোট দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রিপোজিশনস ইন ইংলিশ আর মোস্ট ফ্রিকোয়েন্টলি ডিক্টেটেড বাই ফিক্সড এক্সপ্রেশনস, অর্থাৎ ফিক্সড কিছু এক্সপ্রেশনস আমরা পেয়ে থাকি, লাইক ইন, অ্যাট, বাই। যেমন আমরা হচ্ছে দিনের আগে অর্থাৎ ডে, হচ্ছে ধরো সানডে, মানডে, টুইসডে, যে দিনের সপ্তাহের যে বারগুলো রয়েছে সেগুলোর আগে আমরা সবসময় কি অন বসাই, এটা হচ্ছে কি ফিক্সড একটা এক্সপ্রেশন। কিন্তু আবার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসও রয়েছে। মেনি প্রিপোজিশনস আর ইউজড ইডিওমেটিক্যালি, এই যে ইডিওমেটিক্যালি উইথ সার্টেন ভার্বস। ইন দিস কেসেস ইট ইজ বেস্ট টু মেমোরাইজ দ্য ফ্রেজ ইনস্টেড অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রিপোজিশনস। যেমন এখানে তুমি অফ মুখস্থ রাখার চাইতে ইন ফ্রন্ট অফ পুরাটা মুখস্থ করা বেটার। এভাবে যদি তুমি মুখস্থ রাখো তাহলে হচ্ছে পরীক্ষায় তুমি ইজিলি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবা। ওকে, এবারে আসি কিছু রুলসে, যে কি কি রুল হিসেবে তুমি ইউজ করতে পারবা। দেখো প্রিপোজিশন মানে হচ্ছে কি, প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান এটাকে আমরা জানি, একবার বলেছি আমি, যে কি নাউন, প্রোনাউন অথবা কোনো ফ্রেজের আগে অবস্থান। তো যখন নাউন, প্রোনাউন বা কোনো ফ্রেজের আগে বসে তখন সেটাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। ছোট যেমন এক্সাম্পল যদি আমরা বলি তাহলে হচ্ছে টু, ইন, এট, বাই, উইথ, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি প্রিপোজিশনের
এক্সাম্পল। তো চলো আমরা কিছু রুলস এখন যদি দেখি, এই যে রুলসের মধ্যে তুমি দেখতে পাবো যে কোন প্রিপোজিশনটা আসলে কোন সার্কামস্টেন্সে আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল এখানে দেখো ইন, ইন প্রিপোজিশনটা আমরা ইংলিশে কোথায় তে ইউসেজ লেখা আছে, আর সেটা এক্সাম্পলও কিন্তু এখানে দেওয়া আছে। তুমি যদি শুধুমাত্র এই স্লাইডটাও দেখো তাহলে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল প্রিপোজিশন যখন তুমি এক্সপ্রেশন হিসেবে বসাবা তখন কোন কোন জায়গায় এই প্রিপোজিশনগুলো বসাইতে পারো সেটা দেখতে পাচ্ছ, আর সেটার এক্সাম্পলও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ইন একটা প্রিপোজিশন আছে, সেটা তুমি বসাইতে পারো হচ্ছে কি মান্থস অ্যান্ড সিজনস, বছর, ইয়ার্স, টাইমস অফ ডে বা টাইম অফ ডে, তারপর হচ্ছে সেঞ্চুরিজ অ্যান্ড হিস্টোরিক্যাল পিরিয়ডস আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তাহলে এই কয়েকটা সিচুয়েশনে আমি যদি একটু এক্সাম্পলগুলো দেখাই, দেখো ইন অগাস্ট ইন দ্য সামার, তাহলে আমার মান্থ হয়ে গেল, সিজন হয়ে গেল। ইয়ারের ক্ষেত্রে ইন 1985, টাইম অফ দ্য ডে ইন দি ইভিনিং, ইন দি মর্নিং, তাই না? নাইটের ক্ষেত্রে হয় অ্যাট নাইট, ওইটা আলাদা হিসাব। কিন্তু যখন তুমি নির্দিষ্ট করে বোঝাবা, এই যে দেখো দি বসাইছে এখানে দেখছো, তাহলে এক্ষেত্রে কিন্তু হয় যে ইন দি মর্নিং, ঠিক আছে? যখন নির্দিষ্ট করে তুমি টাইমের কোনো সময় বলো, যেমন অ্যাট নাইট, এটা কিন্তু ইন দি নাইটও হয়। যখন তুমি হচ্ছে কি রাতের মধ্যরাতের বুঝাবা নির্দিষ্ট করে, তখন কিন্তু ইন বসাইতে পারবা। ওকে, সেঞ্চুরিজ অ্যান্ড হিস্টোরিক্যাল পিরিয়ডের ক্ষেত্রে ইন দ্য 19th সেঞ্চুরি, এই যে ইন বসছে। তারপর এই যে টাইম আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, মিস্টিক মার্কেট ক্লোজেস ইন 2 hours, বা ইউর এক্সাম উইল এন্ড ইন অ্যান আওয়ার, তাহলে তোমার পরীক্ষা আর 1 ঘন্টার মধ্যে শেষ হবে বা 1 ঘন্টা পরে শেষ হবে, ইন অ্যান আওয়ার। ওইখানে যখন তুমি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ফিক্স করে দিচ্ছ বা একটা আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, তখন সেটা কি ইন বসবে। ওকে, এই গেল আমার ইন সম্পর্কিত আলোচনা, যে ইন আমি কোথায় কোথায় বসাতে পারি। এবারে চলো অ্যাট নিয়ে বসি। টাইম অফ ডেজ অ্যাট 2:30, অর্থাৎ সময়ে, কখন। যদি তুমি কখন চিন্তা করো তখন কিন্তু এই অ্যাট বসতে পারে। আবার এই যে নুন, নাইট অ্যান্ড মিড নাইট, এই তিনটার আগে কিন্তু অ্যাট নাইট বসে, অর্থাৎ অ্যাট বসে আর কি। যেমন এই যে এখানে আমি দেখাইছিলাম কিন্তু। তো দেখো কি কি, নুন অর্থাৎ ঠিক দুপুরবেলা, নাইট অ্যান্ড মিড নাইট, অ্যাট মিড নাইট, আই উইল সি ইউ অ্যাট মিড নাইট, আই উইল সি ইউ অ্যাট নুন। তো এই যে ওয়ার্ডগুলো আছে, এই তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে কি অ্যাট বসে। এরপর দেখো নেমস অফ মিল টাইম আর হচ্ছে এজ। মিল টাইম মানে হচ্ছে ওই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই তিনটার আগে হচ্ছে কি তোমার অ্যাট বসবে। যেমন অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডিনার, অ্যাট লাঞ্চ, অ্যাট স্ন্যাক্স। যে কোনো মিল টাইম যদি তুমি বোঝাও, খাবার গ্রহণ করার যে সময়গুলো রয়েছে সেগুলো যদি বোঝাও, তাহলে এক্ষেত্রে কি তোমার অ্যাট বসাইতে হবে। এরপর এজের ক্ষেত্রে 12, অ্যাট 12 আর কি। যেমন আই লার্নড হাউ টু ইউজ এ কম্পিউটার অ্যাট 12, আমি 12 বছর বয়সে কম্পিউটার চালানো শিখে গিয়েছি। তাহলে ওই বয়সের আগে তুমি অ্যাট বসাইতে পারো। এরপর অন যদি বসাও, ডেজ অফ দ্য উইক, যেটা আমি আগেই বলেছিলাম, এই যে ক্লাসের শুরুর দিকে এটা বলেছিলাম যে সানডে মানডে যে বারগুলা রয়েছে সেগুলোর আগে কি তোমার অন বসে। যেমন অন সানডে, অন মানডে, অন ফ্রাইডে। দেন সিন্স যদি বসাইতে চাও, ফ্রম এ পিরিয়ড অফ টাইম আপ টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ যদি নির্দিষ্ট একটা সময় থেকে শুরু হয়ে কাজটা চলমান থাকে, যেটা তোমরা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকো, যখন টাইম আমরা নির্দিষ্ট ধরে থাকি তখন সিন্স বসাই। যেমন আই হ্যাভ বিন এ স্টুডেন্ট সিন্স 2004, যদি নির্দিষ্ট টাইম বোঝায় তখন সিন্স, আর যদি অনির্দিষ্ট বোঝায় তখন আমরা সেটার ক্ষেত্রে কি ফর বসাই। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলটা আছে ওইটাই যদি মাথায় রাখো, তাহলে কিন্তু এই সিন্স আর ফরের বিষয়টা মোটামুটি একটা ধারণা তোমার চলে আসবে। ওকে, এই যে ফরের ক্ষেত্রে হাউ লং এ পিরিয়ড অফ টাইম হ্যাজ বিন, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর 2 years, এখানে কিন্তু নির্দিষ্ট দেওয়া নাই, ওইখানে সালটা নির্দিষ্ট করে দেওয়া আছে এই জন্য সিন্স, এখানে 2 years একটা টাইম স্পেন দেওয়া আছে এই জন্য ফর। দুইটার ক্ষেত্রে দেখা হয় যে হ্যাভ প্লাস বিন, হ্যাভ প্লাস বিন, তাহলে দুইটাই কিন্তু হচ্ছে কি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু তুমি ফর এবং সিন্স প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকো। ওকে, ফ্রম টু, একটা কাজ এক সময় শুরু হয়ে শেষ পর্যন্ত যদি
বোঝায়। যেমন দেখো এই যে দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, মাই অ্যাপয়েন্টমেন্ট ইজ ফ্রম 1:30 to 2 PM, তাই না? এখানে 13:30 দেওয়া আছে, এটা হচ্ছে 24 আওয়ার্স ওয়াচ, এইটার মানে তো হচ্ছে 1:30 আর কি, 1:30 to 2 PM। তাইলে এই যে 1:30টা থেকে 2টা পর্যন্ত, তো এক জায়গা থেকে থেকে পর্যন্ত যদি হয় ফ্রম টু, আই উইল গো ফ্রম ঢাকা টু বরিশাল। আনটিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কাজটা কমপ্লিট না করা হয়, বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝায়, এখানে কিন্তু কি থেকে পর্যন্ত, এখানে শুধু পর্যন্ত। দেখো আই ক্যান নট গো ড্যান্সিং আনটিল আই ফিনিশ রিডিং দিস চ্যাপ্টার, আমি নাচতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবো না যতক্ষণ না আমি কি আমার এই চ্যাপ্টারটা পড়ে শেষ করে ফেলি। তাহলে এখানে দেখো এ পিরিয়ড অফ টাইম আপ টু এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, একটা নির্দিষ্ট সময় মানে একটা পিরিয়ড, একটা সময় পর্যন্ত। দেখো রিডিং দিস চ্যাপ্টার কি একটা নির্দিষ্ট সময় লাগবে, তারপর একটা পয়েন্টে গিয়ে তুমি ডান্সিংয়ে যাবা। তো এই রকম যদি বোঝায় তাহলে আই ক্যান নট গো ডান্সিং আনটিল আই ফিনিশ রিডিং দিস চ্যাপ্টার, ইউ উইল নট পাস দ্য এক্সাম আনটিল ইউ কমপ্লিটেড ইউর সিলেবাস, এরকম আর কি। ওকে, নেক্সটে যদি আমরা বায়ের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সগুলো রয়েছে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে কি অবজেক্টের আগে বাই বসে, তাই না? ওইটা একটা জিনিস মাথায় রাখবো। আর এখানে দেখো ইন দ্য সেন্স অফ এট দ্য লেটেস্ট আর ডিউ ডেট, যেমন ইউ মাস্ট রিটার্ন ইউর বুক বাই এপ্রিল 21, তাহলে এট দ্য লেটেস্ট, তাহলে সর্বশেষ তুমি এপ্রিল 21 এপ্রিলের মধ্যে তোমার বইটা ফেরত দিতে হবে। তাহলে তোমাকে এখানে কি বুঝাইছে, একেবারে লেটেস্ট যে টাইমটা আছে কতটুকু সেইটার মধ্যে। তো ইউ মাস্ট রিটার্ন ইউর বুক বাই এপ্রিল 21, মাই এসে ইজ ডিউ বাই দ্য এন্ড অফ দিস উইক, যদি হচ্ছে কি কোনো ডিউ ডেট, অর্থাৎ একটা কাজ এই সময়ের মধ্যে তোমার করতে হবে। দেখো ইউজুয়ালি আমরা দেখছি কি যে ডেটের ক্ষেত্রে বা হচ্ছে মাসের ক্ষেত্রে ইন বসে, এইখানে কিন্তু আমরা বাই বসাচ্ছি কেন, কারণ 21 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট, এর আগেও যে কোনো সময় দেওয়া যাবে। যদি নির্দিষ্ট করে দেওয়া হয়তো যে 21 এপ্রিলেই তোমাকে দিতে হবে, তাহলে দিতে হবে ইন এপ্রিল 21। আর যদি হচ্ছে কি এই যে অ্যাট দ্য লেটেস্ট টাইম বা এরকম কোনো সেন্সে বোঝায়, সেক্ষেত্রে তুমি বাই বসাইতে পারো। ওকে, দেখো প্লেসের ক্ষেত্রে, লোকেশন এন্ড ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি কি প্রিপোজিশন ইউজ করে থাকি। ইন বসাই, দেখো কোথায়, when something is in a place it is inside it, অর্থাৎ ধরো এটা একটা প্লেস, যদি এর মধ্যে বোঝায় তখন সবগুলোর ক্ষেত্রে আমরা ইন বসাবো। এই যে রাউন্ড যেটা আছে এইটা দিয়েই কিন্তু তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাও। মাঝে মানে ইন, ইন ক্লাস মানে হচ্ছে কি ক্লাসের মাঝে আছে, ইন দ্য বুক বইয়ের মাঝে আছে, ইন দ্য কার কারের মধ্যে আছে, ইন দিস ফটো ছবিটার মধ্যেই কিন্তু সে আছে। তো একটা নির্দিষ্ট, যেমন আমি যে রুমটাতে ক্লাস নিচ্ছি, আই এম ইন দিস রুম, কারণ আমি এই রুমটার মাঝখানে আছি, এই জন্য হচ্ছে কি ইন। আর এই রুমের মাঝখানে যদি আমি ঢোকা বুঝাইতাম তাহলে হচ্ছে ইনটু। বুঝতে পেরেছ যে হি ইজ কামিং ইনটু দ্য ক্লাস, অর্থাৎ দরজা খুলে যদি কেউ ঢুকে তাহলে সে হচ্ছে কামিং ইনটু। যাই হোক, ইনটুতে আমরা যাব, তুমি আপাতত ইনেরটাই মাথায় রাখো যে কোনো কিছুর মাঝখানে যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো, সেটার ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। আর অ্যাট ব্যবহার করব কোথায়, দেখো লোকেটেড অ্যাট এ স্পেসিফিক প্লেস, কোনো কিছুর লোকেশন যদি আমরা বুঝাইতে চাই সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করবো। যেমন at the library, at a concert, at a party, at a cinema, at school, at work. I am going at work. আমি কাজে যাচ্ছি, আমি নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিলাম যে টু এ পয়েন্ট, আমি ওইখানে যাচ্ছি, ওই পয়েন্টে যাচ্ছি।
তারপর ফর ইভেন্টসের ক্ষেত্রে হয় এই যে এট এ পার্টি এটা ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে প্লেস হোয়ার ইউ আর টু ডু সামথিং টিপিক্যাল, যেমন ওয়াচ মুভি স্টাডি, এই কাজগুলো করার জন্য। যেমন তুমি কাজ করার জন্য কোথায় যাও, আই এম গোয়িং এট ওয়ার্ক, কাজে যাচ্ছি। সিনেমা দেখার জন্য আই এম গোয়িং কি বললাম, ও মুভি দেখার জন্য তোমরা আমরা কই যাই, মুভি দেখার জন্য আমরা সিনেমাতে যাই, অ্যাট দি সিনেমা, আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি অ্যাট দি সিনেমা, অর্থাৎ আমি সিনেমা হলে একটা মুভি দেখতে যাচ্ছি। এরপরে পড়াশোনার জন্য আই গো টু স্টাডি অ্যাট এ স্কুল, আমি পড়াশোনা করার জন্য একটা স্কুলে যাই। এরপর দেখো অন কোথায় কোথায় বসাইতে পারি, যেমন ধরো এটা হচ্ছে ইনের মতোই আমরা চাইলে বুঝাইতে পারি। তো এখানে তো জায়গা অল্প, যে এখানে আমি দেখাই দিই, দেখো এইরকম বোঝায় কোনো একটা বস্তু সেটা ঠিক উপরেই যদি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অন, ঠিক আছে। যেমন আই লেফট দ্য কিজ অন দ্য টেবিল, তাহলে এই যে টেবিলের ঠিক উপরেই হচ্ছে চাবিটা থাকবে, টেবিলের গায়ের সাথে স্পর্শ করে থাকবে না, টাচ করে থাকবে। তো এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে এইটা অন, মাঝে হচ্ছে ইন, এইভাবে যদি তুমি চিন্তা করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে তুমি অন কোথায় বসাইতে পারো, যে কোনো একটা বস্তুর সাথে লেগে থাকবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইয়ের সাথে টেবিলটা একসাথে লেগে আছে, তো এক্ষেত্রে উপরে বোঝায় অন। তারপরে ফর এ সার্টেন সাইড, যেমন গো ডাউন দিস হল টু দি এন্ড, টার্ন রাইট অ্যান্ড ইটস দ্য থার্ড ফ্লোর অন ইয়োর লেফট, তোমার সাইডে। তোমরা যারা হচ্ছে মার্ভেলের মুভি দেখছো, এখানে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকান ফ্যালকনের হচ্ছে কথা থাকে অন ইয়োর লেফট বলে, তার মানে হচ্ছে কি তোমার বাম পাশে দেখো, অন ইয়োর রাইট, অন ইয়োর লেফট, এভাবে যদি তুমি চিন্তা করো, কোনো একটা সাইডের দিকে যদি চিন্তা করো, সেক্ষেত্রে তোমার কি অন বসাইতে হয়। তারপর ফর এ ফ্লোর ইন এ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের ফ্লোরে, যেমন মাই অফিস ইজ অন দ্য 4th ফ্লোর বা অন 4th ফ্লোর, যেমন এই যে মাই অ্যাপার্টমেন্ট ইজ অন দ্য 4th ফ্লোর, তাহলে এক্ষেত্রে আমরা কি অন বসাবো। এরপর দেখো যে ফর এ পাবলিক ট্রান্সপোর্ট গেট অন দ্য বাস, আমরা বলি না, তাহলে ওই ক্ষেত্রে যে আই ফরগট মাই ফোন অন দ্য বাস, যদি পাবলিক ট্রান্সপোর্টেশনের কিছু বোঝাই সেক্ষেত্রে অন বসে। এরপর টেলিভিশন রেডিওর ক্ষেত্রে যে মাই ব্রাদার অন দি রেডিও, অন টেলিভিশন ইত্যাদি ইত্যাদি। যেমন আই উইল বি অন টিভি এট 8, এই যে এখানে অন কিন্তু আমরা বসাই। এরপরে টু এর ক্ষেত্রে দেখি মুভিং টুয়ার্ড এ স্পেসিফিক প্লেস, কোনো দিকে যাওয়া আর কি, তাহলে সেক্ষেত্রে আমার কি এভরি মর্নিং আই টেক দ্য বাস টু ক্যাম্পাস, যেমন আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য প্রতিদিন কি বাস ব্যবহার করে থাকি। ফ্রম কোনো একটা জায়গা থেকে যদি আসি আর কি, এটার জন্য কি আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা ব্যবহার করতে পারি। তো চাইলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি আমি শুরু করি তাহলে সেটা হচ্ছে ফ্রম, আর ওইখান থেকে যদি আমি একটা পয়েন্টে যাই, অর্থাৎ এ থেকে বিতে যদি যাই তাহলে বি হচ্ছে টু, আর এ থেকে হচ্ছে কি ফ্রম, এইভাবে চিন্তা করলেও কিন্তু আবার হয়ে যাচ্ছে। আর তুমি যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের উদ্দেশ্য করে যাইতে থাকো, এই ধরো এই পয়েন্টে যাবা, তাহলে এই যে বি পয়েন্টটাতে যদি যাইতে থাকো তাহলে তুমি টু ইউজ করবা, যদি এ পয়েন্ট থেকে যাও তাহলে এখানে ফ্রম ইউজ করবা, ফ্রম এ টু বি। এরপর দেখো টুয়ার্ডস, কোনো কিছুর দিকে যাইতে থাকলে, ঠিক আছে, একটা হচ্ছে এ থেকে বিতে গেলাম, যে আই এম গোয়িং টু বি, যদি তুমি কোনো কিছুর দিকে যাইতে থাকো, যেমন আই স এ কার কামিং টুয়ার্ডস মি, আমি আমার দিকে একটা গাড়িকে আসতে দেখলাম। আই সাডেনলি সো এ ডগ রানিং টুয়ার্ডস মি, আমার দিকে আসতেছে কোনো কিছু, অর্থাৎ তুমি যদি পয়েন্ট বি হও, তোমার দিকে যদি কোনো কিছু আসে তাহলে সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস ইউজ করব। এরপর দেখো অ্যাক্রস, অ্যাক্রস এভাবে বোঝানো যায়, এটা হচ্ছে অ্যাক্রস, এই গোল বস্তুটার মধ্য দিয়ে মনে করো যে তুমি চলে গেলা, এটা হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে। মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার, অর্থাৎ এই সাইড থেকে একেবারে ওই সাইড পর্যন্ত যদি যাও তাহলে সেটা হবে কি অ্যাক্রস। আই সোয়াম অ্যাক্রস দ্য লেক, অর্থাৎ লেকের এক অংশ থেকে আমি একেবারে অন্য অংশে গেলাম, সেটা হচ্ছে কি অ্যাক্রস। থ্রু, থ্রু এর ক্ষেত্রে হচ্ছে কি ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার বাট ইন সামথিং, কোনো কিছুর মধ্যে দিয়ে যদি তুমি যাও তাহলে সেটা, যেমন
টু গো টু দ্য ওয়াশরুম, এই যে এখানে যেখানে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কিচেন টু গেট টু দ্য বাথরুম, অর্থাৎ বাথরুমে যাওয়ার জন্য তোমাকে হচ্ছে কি কিচেনের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে থ্রু বোঝায়, এটাকে বলে থ্রু। বিটুইন দুইটার মাঝখানে যদি হয়, তাই না, বিটুইন মানেই তো বুঝাই আমরা কি মাঝে। তাহলে এক্ষেত্রে দেখো এ প্লেস ইন দ্য মিডল অফ দ্য টু অর মোর সেপারেট পিপল অর থিংস, আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন মাই ফ্রেন্ড অ্যান্ড হিজ পার্টনার। তার মানে ওর আমার বন্ধু এবং তার পার্টনারদের মাঝে আমি দাঁড়িয়ে ছিলাম। দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড পোর কিপস গ্রোয়িং, অর্থাৎ ধনী এবং গরিবের মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো এমং, যখন কয়েকজন, কয়েকজন যদি বোঝায়, কয়েকজনের মাঝখানে একজনকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে এমং হয়। দেখো এ প্লেস সারাউন্ডেড বাই মোর দ্যান টু পিপল অর থিংস টুগেদার এজ এ গ্রুপ, আমি কয়েকজন যেটা বললাম আর কি, ইন দি সেন্স অফ ইনক্লুডেড ইন। ফ্রান্স ইজ অ্যামং দ্য কান্ট্রিজ অফ ওয়েস্টার্ন ইউরোপ, তাহলে ওয়েস্টার্ন ইউরোপে কিন্তু দুইটা দেশ না, ওয়েস্টার্ন ইউরোপে অনেকগুলো দেশ আছে, যার মধ্যে একটা হচ্ছে কি ফ্রান্স, এই জন্য অ্যামং ইউজ করা হয়েছে। আর অনেকের মধ্যে যদি তুমি কিছু দিতে চাও, যেমন ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং হিজ ফ্রেন্ডস, তাহলে এই কয়েকজন বন্ধুর মধ্যে যদি তুমি দিতে চাও কোনো কিছু, সেক্ষেত্রেও কি আমরা অ্যামং ব্যবহার করব। এরপর দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে কানেকশন স্থাপন করার জন্য আমরা কিন্তু কয়েকটা পার্টে পড়ছি। যেমন দেখো আমরা মাত্র যেটা পড়ে শেষ করলাম সেটা ছিল হচ্ছে কি লোকেশন এবং ডিরেকশনের জন্য শুরুতে আমরা কিছু বেসিক যে রুলস আছে সেগুলো পড়েছি। এখন দেখো কানেকশন বোঝানোর জন্য আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কে এখন আমরা একটু দেখব। যেমন কারেকশনের জন্য আমরা ব্যবহার করি অফ, উইথ, বাই, এই তিনটা প্রিপোজিশন। তো এখন আমরা কানেকশনগুলো একটু দেখে দিই যে কীভাবে আমরা এই তিনটা দিয়ে কানেকশন বোঝাই। দেখো বিটুইন টু নাউন ফ্রেজেস টু শো দ্যাট দ্য ফার্স্ট বিলংস টু অর ইজ এ পার্ট অফ দ্য সেকেন্ড, অর্থাৎ প্রথমটা যদি দ্বিতীয়টার অংশ হয় তাহলে হচ্ছে কি আমরা অফ ব্যবহার করব। এখন প্রথমটা দ্বিতীয়টা দিয়ে কঠিন মনিটর, আমরা প্রথমটা দ্বিতীয়টার জায়গায় এক্সাম্পল নিয়ে আসি। দেখো দ্য কিবোর্ড অফ মাই কম্পিউটার ইজ পিঙ্ক, তাহলে এই যে কিবোর্ড একটা, কম্পিউটার আরেকটা, তাহলে এটা হচ্ছে আমার কি ফার্স্ট অংশ আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে কম্পিউটার এর একটা অংশ হচ্ছে কিবোর্ড, একটাই কিন্তু বিটুইন টু নাউন ফ্রেজেস শো দ্যাট দ্য ফার্স্ট বিলংস টু আর ইজ এ পার্ট অফ দ্য সেকেন্ড, তাহলে কিবোর্ড হচ্ছে কি কম্পিউটারের একটা পার্ট, এই জন্য আমরা মাঝখানে কি অফ ব্যবহার করেছি। দ্য কিবোর্ড অফ মাই কম্পিউটার, দি কালার অফ মাই শার্ট, তাহলে শার্টের একটা অংশ হচ্ছে কি ওইটা কালার। তো এইভাবে যখন তুমি একটা অংশ হিসেবে চিন্তা করবা সেক্ষেত্রে কি অফ ইউজ করবা। ওকে, নেক্সটে যদি যাই, টু সে হাউ পিপল আর রিলেটেড, একজন আরেকজনের সাথে যে রিলেশন রয়েছে সেটা প্রকাশ করার জন্য, সম্পর্ক প্রকাশে আর কি। রিচার্ড ইজ দ্য সন অফ অড্রি, হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, তাহলে এখানে কি যে আমার সাথে গুড ফ্রেন্ড আর সানের সাথে কি অড্রি এর যে রিলেশনশিপ রয়েছে, সম্পর্ক রয়েছে, সেটা আমরা ব্যবহার করে থাকি। আর বাকি সব কিছু আমরা প্রিপোজিশনের সংজ্ঞা থেকে কিন্তু জানি যে প্রিপোজিশন বসে হচ্ছে কি নাউন বা প্রোনাউনের। এই যে দেখো মাই কম্পিউটার নাউন অফ বসেছে, মাইন প্রোনাউন অফ বসছে, অড্রি নাউন অফ বসছে, নাউনের পূর্বে বসে প্রিপোজিশন। ওকে, নেক্সট আমরা উইথ দিয়ে দেখি। বিটুইন দ্য টু নাউন ফ্রেজেস when the second is a particular feature of the first, তাহলে দ্বিতীয়টা হবে কি প্রথমটার একটা পার্টিকুলার ফিচার, পার্টিকুলার একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য যদি সে ধারণ করে বা নির্দিষ্ট বৈশিষ্ট্য যদি সে নিজের মধ্যে রাখে। যেমন দেখো আই স্পিলড কফি অন দি কম্পিউটার উইথ এ পিঙ্ক কিবোর্ড, তাহলে এখানে দেখো অন দি কম্পিউটার উইথ এ পিঙ্ক কিবোর্ড, তাহলে গোলাপি কিবোর্ডটা হচ্ছে কম্পিউটারের একটা বৈশিষ্ট্য, একটা নির্দিষ্ট ফিচার কিন্তু দেখাচ্ছে। অনেকগুলো কম্পিউটার দেওয়া আছে, এর মধ্যে একটা কম্পিউটার আছে হচ্ছে কি গোলাপি কিবোর্ড, একটাতে হচ্ছে কালো কিবোর্ড আছে, একটাতে কি RGB মেকানিক্যাল কিবোর্ড, যেটাই থাকুক না কেন, যাই হোক এর মধ্যে পিঙ্ক কিবোর্ড যেটা, সেটা হচ্ছে কি যে কম্পিউটারটার বৈশিষ্ট্য, তাই না? আমরা সাধারণত বলি যেমন দ্য ম্যান উইথ দ্য ব্লন্ড হেয়ার, তাহলে এখানে হচ্ছে কি যার চুলের বৈশিষ্ট্য হচ্ছে
সোনালি আর কি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইথ ব্যবহার করছি। ওকে, টু সে দ্যাট পিপল অর থিংস আর টুগেদার, একসাথে আর কি। যেমন আই থিঙ্ক সারা ইজ স্টাডিং উইথ তারা। আই থিঙ্ক বোথ অফ দেম দিলে তো হবে না। দেখ, আই থিঙ্ক দ্য কিলার ইজ ওয়ার্কিং উইথ সামওয়ান, দুইজন একসাথে কাজ করতেছে, এরকম বুঝাইলে আমরা কি উইথ ব্যবহার করে থাকি। এরপর দেখো, ফর দ্য স্পেসিফিক থিং ইউজ টু পারফর্ম অ্যান অ্যাকশন, যেমন মাই রুমমেট কিল্ড এ স্পাইডার উইথ এ বুক। দ্য ভিকটিম ওয়াজ কিল্ড উইথ এ নাইফ। তাইলে বুঝতে পারতেছ যে খুন করার কাজটা একটা চাকু দিয়ে করা হয়েছে। তো কিল্ড এ স্পাইডার উইথ এ বুক। হি কিল্ড দ্য ভিকটিম উইথ এ নাইফ, এটা হচ্ছে পারফেক্ট আর কি। তো এইভাবে যদি তুমি চিন্তা করো যে কাজটা কিভাবে করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি উইথ ব্যবহার করবে। স্পেসিফিক থিং ইউজড টু পারফর্ম অ্যান অ্যাকশন, কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা অ্যাকশনের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়েছে। ওকে, বাই হোয়েন উই ওয়ান্ট টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন ইন এ মোর জেনারেল, মাই রুমমেট সেভড মাই লাইফ বাই কিলিং দ্য স্পাইডার। তাহলে মাই রুমমেট সেভড মাই লাইফ বাই কিলিং দ্য স্পাইডার, এখানে কি উই ওয়ান্ট টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন ইন এ মোর জেনারেল, একটা জেনারেল ওয়েতে যদি আমরা ব্যবহার করি। তো এটার জন্য বাইয়ের ক্ষেত্রে তুমি প্যাসিভ ভয়েস যদি মাথায় রাখো তাহলেই হচ্ছে 90% ক্ষেত্রে তোমার হয়ে যাবে। প্যাসিভ ভয়েসে হচ্ছে আমরা মোস্টলি বাই এর ইউজ দেখতে পাই। তাহলে এই হচ্ছে তুমি প্রিপোজিশনের যে ইউজগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো মুখস্থ, সেগুলো বাদে বাকি যা আছে সেগুলার উদাহরণ এখানে দেখতে পাবা। তো এবারে চলো আমরা হচ্ছে কি কয়েকটা সলভ করি। দেখো এখানে এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এ আসা প্রশ্ন, তোমরা একটু কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও, এরপরে আমরা এটা সলভ করতে যাব। এবারে চলো আমরা এটা একটু সলভ করে দেখি। দেখো এখানে দেওয়া আছে, এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং, হি ইজ নট এভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, হি ক্লিংস ড্যাশ। আচ্ছা, আমি এভাবে এক এক করে না বলে আমরা সরাসরি সলভিংয়ে চলে যাই হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা এই ফাঁকে একটু পড়ে নিও, তাহলে হচ্ছে তোমাদের জন্য সহজ হবে। কারণ এই দেখো ঢাকা বোর্ড কততে আসছে কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 23-এ কোয়েশ্চেনটা আসছে, এটার মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা পাবা। যেমন দেখো, এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, এটা হবে অ্যাকাস্টমড টু, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টমড টু অভ্যস্ত, কেউ যদি কোনো কিছুতে অভ্যস্ত বোঝায় তাহলে অ্যাকাস্টমের সাথে কি টু বসে। হি ইজ নট এডিক্টেড টু, এডিক্টেড টু আসক্ত, এটাও বুঝায় ওই টু হিসেবেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট এভার্স টু, এটাও টু, এই সবগুলাই কি টু নাকি? দেখো, হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, কোনো কিছুর প্রতি সে যদি ডিটারমাইন্ড থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি টু বসাই। ক্লিংস টু এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে। হি ইজ ইউজড, ওকে, অভ্যস্ত, অভ্যস্ত যদি বোঝায় তাহলে হচ্ছে ইউজড টু বসে। তো এই ইউজড টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত। সিন্স হি ইজ ইউজড টু হার্ডওয়ার্ক, যেহেতু সে কি হার্ডওয়ার্ক, বাংলা তো ভুলে গেছি এখন, কেমন লাগে। আচ্ছা, ও হ্যাঁ, কঠোর পরিশ্রমে সে অভ্যস্ত, যদি কেউ কঠোর পরিশ্রমে অভ্যস্ত হয়ে থাকে। হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, তো এটার ক্ষেত্রে তুমি কিন্তু দুইটা জিনিস দিতে পারো। কি কি দেখো তো, হি ইজ ডাউটফুল, হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, কেউ যদি কোনো কিছু সম্পর্কে হচ্ছে ডাউটফুল না থাকে তাহলে সম্পর্কে, তাহলে অ্যাবাউট দিতে পারি, আমরা অ্যাবাউট দিতে পারি। আবার কি আমরা চাইলে অফ দিতে পারি না এখানে, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, এটাও কিন্তু হয়। তাহলে এখানে অ্যাবাউটও হচ্ছে, অফও হচ্ছে। হি ইজ ভেরি মাচ কনসিয়াস ড্যাশ হিজ ডিউটিস, তাহলে হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস, তাহলে হি ইজ নট বোস্টফুল আমরা কি দিতে পারি, যেমন সে তার ট্যালেন্টগুলো সম্পর্কে, তাহলে হিজ সাকসেস অফ যদি দেই, হিজ ট্যালেন্টের ক্ষেত্রেও কি অফ। বোস্টফুল অফ অর্থাৎ সে তার যে ট্যালেন্ট রয়েছে সেগুলো নিয়ে খুব বেশি গর্ব করে না বা হচ্ছে কথাবার্তা বলে না। হি বিহেভস ওয়েল উইথ অল, সকলের সাথে সম্পর্ক বুঝাইলে আমরা উইথ ব্যবহার করি না, তাহলে সকলের সাথে সে যেহেতু ভালো ব্যবহার করে তাহলে অন্যদের সাথে তার সম্পর্ক বুঝাইছে, সেক্ষেত্রে
উইথ ব্যবহার করবাম। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, অ্যাটেন্ডস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিরে 23-এর কোয়েশ্চনে দেখো 23 সালের যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন সেটার ক্ষেত্রে আমরা জেনারেল এক্সপ্রেশনের চেয়ে বেশি কি পাইছি, জেনারেল এক্সপ্রেশনের চেয়ে বেশি পাইছি হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে দেখো এখানে আনসারগুলো সব দেওয়া আছে, এই যে অফ, অ্যাবাউট, প্রথম পাঁচটাই তো টু করলাম, তারপরে অ্যাবাউট অথবা অফ উইথ টু। তাহলে এইভাবে কিন্তু তুমি হচ্ছে কি সবগুলা সলভ করে ফেলতে পারো। তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়তো একটু বেশি জানা লাগছে এইটা সলভ করতে। ওকে, আমরা এবারে চলো রাজশাহী বোর্ড 23-এরটা সলভ করে দেখি। বাট অ্যাট লাস্ট দ্য গড টুক পিটি ড্যাশ হিম। দেখো হিম প্রিপোজিশন, তাহলে নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, তাহলে কোনো কিছু, তাহলে অ্যাট লাস্ট গড টুক পিটি। দেখো যেহেতু এটা একটা ঘটনা বর্ণনা করা আছে আগের, তো এক্ষেত্রে তুমি আপন দিতে পারো, বাট অন হিম দিতে পারো, এখানে সবচেয়ে ভালো হয় অন হিম। ওয়ান ডে দ্য ওল্ড সেইলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং ড্যাশ দ্য শিপ। তাহলে দেখো এখানে তুমি এই যে এইটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে না, তুমি বেসিক আইডিয়া দিয়ে মিলাইতে হবে। দেখো ওয়ান ডে দ্য ওল্ড সেলর ওয়াজ ওয়াচিং দ্য ওয়াটার স্নেকস সুইমিং, তাহলে ওয়াটার স্নেক কোথায় সুইম করবে? অবশ্যই নদীতে বা সাগরে। তাহলে এখানে দেওয়া আছে কি দ্য শিপ, তাহলে জাহাজের মধ্যে তো আর সাঁতার কাটতেছে না, তাহলে জাহাজের আশেপাশে বুঝাবে। তাহলে জাহাজের আশেপাশে বুঝাইলে তুমি দিতে পারো বিসাইড দিতে পারো, এখানে যে বিসাইড দ্য শিপ, অর্থাৎ জাহাজের পাশে। আবার তুমি চাইলে রাউন্ড দিতে পারো, অ্যারাউন্ড দিতে পারো, রাউন্ড দাও যে না অ্যারাউন্ড দাও, যে চারদিকে হচ্ছে সাঁতার কাটতেছিল, অ্যারাউন্ড দ্য শিপ। আবার তুমি যদি চিন্তা করো যে সামনে দিবা, তাহলে দিতে পারো ইন ফ্রন্ট অফ, যেইটাই দাও হবে কিন্তু ইন ফ্রন্ট অফ দিতে পারো। আবার যদি তুমি দাও পিছনে, তাহলে যেহেতু পাশে দিচ্ছ বিসাইড, তাহলে পিছনে দিলে বিহাইন্ড, তাই না? যে কোনোটাই দিতে পারো, অন দেওয়া যাবে না কিন্তু, কারণ জাহাজের উপরে কিন্তু সাপ সাঁতার কাটবে না। তাহলে সাপ যেহেতু পানিতে সাঁতার কাটবে, তাহলে দেখো যে জাহাজটা পানিতে আছে, আশেপাশে সাঁতার কাটতেছে, সামনে সাঁতার কাটতেছে, পেছনে সাঁতার কাটতেছে, চারদিকে সাঁতার কাটতেছে, যেভাবেই দাও দিতে পারো। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট হি ফেল্ট এ গ্রেট লাভ। তাহলে ফিল্ড, ফিল্ডের সাথে তুমি দিতে পারো উইথ, হি ইজ ফিল্ড উইথ, কোনো কিছুর সাথে পরিপূর্ণ বুঝাইছে আর কি। ফিল্ড উইথ মানে পরিপূর্ণ, সে হচ্ছে কি ভালোবাসায় পরিপূর্ণ অনুভব করলো। উইথ এ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, অর্থাৎ অদ্ভুত একটা অনুভূতি দ্বারা সে কি পরিপূর্ণ হয়ে গেল। ড্যাশ হি ডেড আলবাট্রস ফেল ড্যাশ হিজ নেক ড্যাশ দেম অ্যান্ড ব্লেসড দেম ড্যাশ হিজ হার্ট। ওকে, অনেকগুলা ড্যাশ কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা এখানে যদি এক এক করে দেখি, গ্রেট লাভ ড্যাশ ডেড অ্যালবাট্রস, দি মনে হয় এটা ড্যাশ দি ডেড অ্যালবাট্রস ফল, অ্যালবাট্রস হচ্ছে একটা পাখির নাম, তাহলে হচ্ছে এখানে যদি ফর দিয়ে দিই, ফর দি ডেড অ্যালবাট্রস ফেল ফ্রম হিজ নেক, নেক দিতে পারে এখানে, তাহলে ফ্রম হিজ নেক ইনটু দেম অ্যান্ড ব্লেসড দেম উইথ হিজ হার্ট। এখন দেখো সে একটা ভালোবাসার অনুভূতি অনুভব করলো। ফর দি ডেড অ্যালবাট্রস ফেল ফ্রম হিজ নেক, তার ঘাড় থেকে যে মানে হচ্ছে যে অ্যালবাট্রস পাখিগুলো পড়লো, মৃত অ্যালবাট্রস পাখিগুলো পড়লো, তাদের জন্য ইনটু দেম, অর্থাৎ ওই যে সাপগুলোর মধ্যে পড়লো, অ্যান্ড ব্লেস দেম উইথ হিজ হার্ট, অর্থাৎ তার হৃদয় দিয়ে তারা কি আশীর্বাদ করলো। ওকে, এট ওয়ান্স দ্য সি a gentle breeze began to blow dash the south and it the old man fell। আচ্ছা, the blow dash the south, তাহলে কোনো দিক থেকে যদি আসে তাহলে আমরা এখানে from ব্যবহার করতে পারি, from the south, যে দক্ষিণ দিক থেকে বাতাস আসলো। আবার দিতে পারি to the south, দক্ষিণ দিকে বাতাস যাচ্ছে, এটাও তো হতে পারে। toward ও তো দিতে পারি, ওই দিকে, towards, কোনো কিছুর দিকে যদি
বাতাসটা এগিয়ে যাওয়া বোঝায়। আমরা একটা পড়ছিলাম না, টুয়ার্ডস মি আই স এ ডগ কামিং টুয়ার্ডস মি, অর্থাৎ আমার দিকে। তাহলে টুয়ার্ডস দ্য সাউথ অর্থাৎ দক্ষিণ দিকে বাতাস যাইতে পারে, এটাও হয়। দক্ষিণ দিক থেকে আসতে পারে, দক্ষিণ দিকে যাওয়াটাও বুঝাইতে পারে। তাহলে এই সবগুলোই কিন্তু তুমি এখানে ব্যবহার করতে পারবা। অ্যান্ড দ্য ওল্ড ম্যান ফেল ড্যাশ এ ডিপ স্লিপ, তাহলে কোনো কিছুর ভিতরে ইনটু বুঝাইলে বলছিলাম, মনে আছে? ইনটু, তাহলে এটা হচ্ছে কি ফেল ইনটু এ deep sleep. When he woke up, it was raining and he felt fresh again. Thus, the old man was relieved dash. তাহলে relieved of, এটা হচ্ছে appropriate preposition, মুক্ত আর কি, relieved of his sufferings. এটা খুব সম্ভবত দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ের লেখা, ওইটার একটা অংশ তোমাদেরকে তুলে ধরা হয়েছে আর কি। তোমাদের এটা কত সালে? 23 সালের এক্সামে আসছিলো, 23-এর এক্সামে আসছিলো। এটা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি একটা নোভেল আছে, সেটা থেকে নেওয়া। ওকে, নেক্সটে আমরা যদি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, দিনাজপুর বোর্ড 19 আসছিল। ওকে, এটা দেখি। এ ক্রাফটওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম ড্যাশ, তাইলে অ্যাপ্লাইড ফর্ম দ্য কিবোর্ড অফ মাই কম্পিউটার, তাহলে আর্টের একটা অংশ কিন্তু এই ক্রাফটওয়ার্ক, তাহলে এটা হচ্ছে কি অফ দিয়ে দিলে আমার ইজিলি মিলে যাচ্ছে। এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার ড্যাশ ইমাজিনেশন, একই ফোক ইমাজিনেশনের একটা ইনক্লুসিভ নেচার, প্রথমটা দ্বিতীয়টার একটা অংশ, এই জন্য আমরা কি অফ ইউজ করলাম। এ ক্রাফটওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজেন্ট bear the signature of its maker retains a personal touch, এর মানে হচ্ছে একটা কারুশিল্প অরিজিনালি তো হচ্ছে কি ডাজেন্ট বেয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার, মেকারের তো কোনো নিদর্শন বহন করে না। রিটেন্স এ পার্সোনাল টাচ, বাট একটা পার্সোনাল টাচ কিন্তু থাকে। হুইচ উই লুক ড্যাশ এ 30-year-old নকশি কাঁথা, উই ওয়ান্ডার ড্যাশ ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট। আচ্ছা, আমরা প্রথম থেকে আগে যাই। হোয়েন উই লুক ড্যাশ, এটা অনেকভাবেই তুমি চিন্তা করতে পারো, যেমন লুক অ্যাট একটা প্রিপোজিশন বসাইতে পারো, লুক অ্যাট মানে তাকানো, আবার চাইলে কি কোনো কিছুর দিকে তাকানো, আমরা বলছি না এ 30-year-old নকশি কাঁথা, তো যখন আমি কোনো কিছুর দিকে তাকাচ্ছি তাহলে অ্যাট এ 30-year-old নকশি কাঁথা। উই ওয়ান্ডার ড্যাশ ইটস মোটিভস, তাহলে এটার ক্ষেত্রে আমরা চিন্তা করি যে উই ওয়ান্ডার এট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস, তাই না? এই যে ডিজাইনের দিকে তাকাচ্ছি, তাহলে নকশিকাঁথার এট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইনজেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ড্যাশ ইট, তাহলে এই ক্ষেত্রে দ্যাট পয়েন্ট টু দি আর্টিস্টিক, যদি আমরা চিন্তা করি পয়েন্টস টু দি আর্টিস্টিক ইনজেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, মেকারের প্রেজেন্স অফ দিতে পারি, দ্য মেকার অফ ইট, এটার একটা অংশ হিসেবে, তাই না? আবার যদি তুমি চিন্তা করো যে এটার মধ্যে যদি তুমি তার মেকারকে খুঁজো, তাহলে সেক্ষেত্রে তুমি ইন বসাইতে পারো, দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, অর্থাৎ আমি এটার মধ্যে এটার যে তৈরি করেছেন যিনি সৃষ্টিকর্তা আছে বা শিল্পী যে আছে তাকে খোঁজার চেষ্টা করি, একটা 30 বছর বয়সী নকশিকাঁথা, সেক্ষেত্রে তুমি ইন বসাইতে পারো। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেলস অ্যাবাউট দিয়ে দেই, ডিটেলস অ্যাবাউট হার, তার সম্পর্কে আমি কোনো ডিটেলস জানি না। ডাজেন্ট টেক এনিথিং ড্যাশ ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমরা তো অ্যাপ্রিসিয়েট করি, অ্যাপ্রিসিয়েশনটা তো চলে যায় না। অ্যাপ্রিসিয়েশন অফ দি আর্টিস্ট, অফ দিতে পারি অফ দি আর্টিস্ট, যে আর্টিস্টের অ্যাপ্রিসিয়েশনটা আমরা ফেলে দেই না। ইনডিড দ্য ইন্টিমেট নেচার, এটাও অফ হয় কিন্তু, অফ দি কাঁথা অ্যান্ড দ্য tactile feeling in it generates animate the word and make it very inviting. এবারে চলো আমরা পরবর্তী যদি দেখি, এটা 2বার আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, যশোর বোর্ড 16-তে আসছে। চলো তাহলে এগুলো সলভ করে ফেলি। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ এ নেশন,
প্রথমটা দ্বিতীয়টার অংশ দেশের আর্কিটেক্ট অফ এ নেশন হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ অ্যান educated nation he dispels the darkness of ignorance তাই না he dispels the darkness of ignorance from the lot of a nation he is an actor so to speak he has to suit his act according to appropriate preposition according to the need of his audience which is his class এখানে মূলত একজন শিক্ষক সম্পর্কে বলা হয়েছে একজন শিক্ষক একটা দেশের কি আর্কিটেক্ট স্থাপত্য শিল্পী আর কি স্থপতিও বলা যায় স্থাপত্য শিল্পী বা স্থপতি একই শব্দ যে একটা জাতির স্থপতি হচ্ছে কি একজন শিক্ষক তিনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেন জাতিকে কি তার ডার্কনেস ইগনোরেন্স থেকে সরায় আনতে তারপর হচ্ছে তাকে অ্যাক্টরের সাথে তুলনা করা হয়েছে হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক তো তার অডিয়েন্স হচ্ছে তার স্টুডেন্টরা যাদেরকে তিনি অ্যাক্ট করে কি গাইডেন্স দিবেন বা তাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন যেমন হি হ্যাজ টু স্যুট হিজ অ্যাক্ট অর্থাৎ তিনি তার নিজের অবস্থান কীভাবে প্রকাশ করবেন কীভাবে অ্যাক্টিং করবেন সেটা তার অডিয়েন্স অর্থাৎ তার ক্লাস অনুযায়ী সেটা পরিবর্তন করতে হয় হি ইজ এ ক্লিয়ার স্পিকার কিসের স্পিকার তিনি অফ হি ইজ এ ক্লিয়ার স্পিকার অফ good, strong and pleasing voice which is dash his control তাহলে এটা দেখতে পারি যে আচ্ছা এক্ষেত্রে আমরা অফ না দিয়ে দেই যদি যেহেতু এখানে হচ্ছে কি প্লিজিং ভয়েস দেওয়া আছে তাহলে এক্ষেত্রে তার একটা গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস তাহলে হি ইজ এ ক্লিয়ার স্পিকার উইথ এটা তার একটা এক্সট্রা বৈশিষ্ট্য হিসেবে তাহলে চলে যাবে আর যদি অফ দেই তাহলে হচ্ছে তিনি গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েসে কথা বলেন এটা বোঝায় উইথ দিতে অফ দিতে পারো বাট উইথ দিলে হচ্ছে কি তার নিজের একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে এখানে হি ইজ এ ক্লিয়ার স্পিকার আমরা পড়ছিলাম না যে যদি দ্বিতীয় অংশটা হচ্ছে প্রথমটার একটা কি বৈশিষ্ট্য বোঝায় তাহলে স্পেসিফিক ফিচার বোঝায় আর কি তাহলে একজন টিচারের স্পেসিফিক ফিচার কিন্তু সে গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েসের অধিকারী তো সেই জন্য আমি এখানে উইথটা বেশি সুইটেবল হিসেবে দিলাম তাহলে প্লিজিং ভয়েস হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল তার নিজের মধ্যে তাই না তাহলে আবার উইদিনও দিতে পারি ইন দিতে পারি ইন হিজ কন্ট্রোল হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ হিজ ক্লাস তাহলে তিনি কোথায় মোশনলেস বসেন না আমরা এই যে ক্লাসের মধ্যেই তো অবশ্যই কি তিনি মোশনলেস হয়ে মানে স্থির হয়ে বসে থাকেন না তাহলে ইন হিজ ক্লাস এরপর এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম তাহলে এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম প্রত্যেকের মধ্যেই কোনো গুরুত্বপূর্ণ বা ভালো দামি কোনো কিছু রয়েছে ইন এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট হি অলসো ওয়ান্টস দ্য স্টুডেন্টস হ্যাপি অ্যান্ড ফর দিস হি কিপস দ্যাম বিজি এ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স ড্যাশ মানি দেখো হ্যাঙ্কার মানে হচ্ছে কি ছুটে চলা আর কি তো হ্যাঙ্কার আফটার একজন ভালো শিক্ষক কখনোই টাকার পিছনে ছুটেন না তিনি সবসময় কি স্টুডেন্টদেরকে ভালো দিকে নিয়ে যাওয়ার কথাই চিন্তা করেন তাহলে এইভাবে হচ্ছে তুমি রুলগুলা পড়ে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিবা এক্সাম্পলগুলো আর যত বেশি প্রিপোজিশনের ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করে আনসার করা সম্ভব হবে তো এইচএসসি পরীক্ষার আগে তুমি প্রিপোজিশনস বিগত বছরের যত কোয়েশ্চেন্স আছে সেগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো ইংলিশটা ভালো করে বোঝার চেষ্টা করো এবং তোমার কাজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়া যদি এগুলো একটু মুখস্থ করে ফেলো এবং পর্যাপ্ত প্র্যাকটিস তোমার থাকে তবে কিন্তু প্রিপোজিশনে ফুল মার্কস পাওয়া এইচএসসিতে কেউ তোমাকে আটকাইতে পারবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ